নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফকির। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত। তালি দেওয়া কাঁথা ওর বউ, তার নাম নিমি, শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দিকি। ওর বউ বললে, জনে যাবে না তবে চলবে কিসি? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে। সজনে শাকমাক সেদ্ধ কর আর ভাত, নুন আছে? একটু অমনি পড়ে আছে মালাটার তলায়। তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারই 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতি দেখলে তবে আর তুমি জনে যাবা না, ও ভালো না। ইচু বললে, নামাজের সময় ঘ্যান ঘ্যান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে। কি আছে রে? কিচ্ছু নেই। দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। 2 কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিচ্ছু নেই। তাই দে, বেনবেলা না খেয়ে গেলি দুপুরে এমন খিদে পায় দা ধরতি হাত কাঁপে, কাজ করতে পারি নে। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেললাইন চলে গিয়েছে। রেললাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি। টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামাগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? সনেকপুরের বিলি ধান কাটতি। কত করে জন দিচ্ছে? 7 সিকি করে বিঘে। তামাকের আগুন দেবা? নিয়ে যাও, ওই বেনাঝোপের ধারে মালসা আছে। ভাত খেয়েই চলে এলাম, হাঁপ জিরুতে পারিনি। তামাক না খেলি কাজে মন বসে। মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রাগাছির ফকির সে টান আরও বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে
মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খ্যাপায়, বলে, ও ইচু, শেষকালে ফকির হবা নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরি রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনা মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ও ইচু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে? কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখত নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধানকে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান। কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হল। মুখুজ্জে মশাই বললেন, কি রে ইচু, কি মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বড্ড ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমি ধানটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুললাম, তা বাবু দেড়া সুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাত রাখছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। ক্ষতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়া বাড়ি সুদ দেব আপনারে। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না, ও তোকে দিলাম। ভুলে করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোর করে বললে, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বাঁচিয়ে রাখব, যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জে মশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, 2টো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। সনেকপুরের বিলে পৌঁছে ইচু দেখলে জন্মজোর এখনো কেউ এসে পৌঁছয়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব, অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাঁটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, কি ধান এটা গো? বেনা ঝুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 পর্তা হতে পারে। বিঘে? বিঘে নাকি কাটায়? ইচু হাহা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 ধান ফলন হলে কি আমরা জন কেটে খাতাম গো কর্তা? বাড়ি কোথায় তোমার? শাইলপাড়া। নাম? ইচু মণ্ডল। বেলা 2:30-টের গাড়ি দূরে রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জনমজুরদের জন্যও জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে 8 ক্রোশ দূরবর্তী
সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘণ্ট ও কুঁচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব, মোর ঘরে নুন নেই। বাজার থেকে নুন না নিয়ে গেলি বাজ কাজ খেতে পাবে না। নুন কনে পাবা? বাজারে কালও খোঁজ করেছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখি তো পোকা পড়ে গেল, আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখি ঢেলা বেরুলো। কেরাসিন তেলের মুখ দেখিনি কতকাল। কুমড়োর ঝালটা করেছে বেশ। সনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়। কেরাচিনি বাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজালে কলকেতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, দে ধরো চাচা। ইচু বললে, চাচা তোমার বয়স হলো কুড়ি? তা যেবার জোড়া বন্যে হইল সেবার আমি গরু চড়াতে পারি। 30 কি 40 হলো পেরায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। 5টার গাড়ি গড়গড় করে মাদলার বিলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের ক্ষেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো, সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ও ইচু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুরওয়ালাদের বিলি ধান কাটা হচ্ছে। চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে, ও চাচা, সর্দারের বাড়ি তামুক খাবা চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরি রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। 7 শিকের কম পারবনি গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায্য তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। এটা ভেবে চিনতে কথা বলো। 5 শিকে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবারে এত বড় বড় চ্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 শিকের কম করলি। আর এক কলকে ধরাও চাচা। হ্যাঁ দে, গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেও। শশা পুঁতেছিলে? মাচার শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা? এই উঠোনটাতে মাচা করে দিয়েলাম। শিম, বরবটি, শস্য কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না। হাটে বাগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদ্য উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কটা দেবানি তুলে খেও। যাকগে, 5 শিকেই দিও সর্দার, কারো কাছে পেয়ে কাজ করো না যেন এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে নিয়ে উঠে চলে গেল। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা।
ওর কথায় দরদস্তু ঠিক হয়, ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? এই বেলা শরীরটা খারাপ, পানি দেওয়া ভাত আছে, খাও। আর তরকারি? কিছু নেই। এই ঝিঙে কটা রেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে? 5 পলা ধার করে এনেলাম আচিরন বিবির কাছ থেকে, এখনও শোধ দিতে পারিনি, আবার কি ধার করতে ছুটব? পোড়া? নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ও মা, মুই কনে যাবা গো, ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি, খেতে পারবা না। পারবো পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর, কে আসে কে যায় কিছু বোঝা যায় না। কচু ঝাড়ে কেও ঝাঁকার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু উঁচু নিচু, দেবতা ঝিলিক মারছে। রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমুট গরম। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে, আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা। ও ইচু, ইচু বাড়ি আছো? বছিরদ্দি শেখ ডাকছে। ও ইচু, বলি ওঠো, শোনো ইদিকি। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গা মোড়লের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, ইদিকে এসো, আগে নামাজটা করে নি, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনের নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভয়ও হয়েছে ওর। নিমি এ সময় কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল। রেললাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের 1 হাঁটু জল পার হয়ে সবাই রেললাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেললাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে। রেললাইনের ওপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার ওপর অনেক সন্দেহ এসে পড়েছে। পাশের গাঁয়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এক্ষুনি। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার। সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারিনে চাচা, আল্লাহ জানে, মুই মরার মতো ঘুমুতি নে গেলাম। বৌরি কিছু বলেছিলে? ঝগড়া হইল?
কিছু না চাচা। বউ ঘরে শুয়েলো। ইছুর মনে একটা ভয়ানক সন্দেহ উঁকি মারলে। এ প্রশ্ন করে কেন লোকে? বছিরউদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইচু সেরকম লোক নয়। চলো এখুনি বনগাঁয়ে ওকে নিয়ে মোক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারাই বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলেই এখুনি দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা ৬-৭ জন ওকে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি, পুলিশ গ্রেপ্তার করবার আগেই। কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইছু ভগ্নস্বরে বলে, কিন্তু উকিল মোক্তার বাবুদের টাকা মুই কোয়ান্থে দেব? মোর হাতে একটা টাকা আছে কালকার জনের দরুন, তাতে হবে? হাফিজ বললে, টাকার জন্যই তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি। কি বলো বছিরউদ্দি? বছিরউদ্দি বললে, তা নিশ্চয়, টাকার জন্যই তুমি ভেবো না, সে মোরা দেখব। হাফিজ বললে, রেল লাইন ধরে চলো, যাওয়া যাক। সোজা রাস্তা দিয়ে গেলেই পুলিশ ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মোক্তার রামলাল চাটুর্যে মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলালবাবু বেশিক্ষণ ওঠেননি। সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিননামা দুটো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না? এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্যে দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পায়নি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে? কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে। বড্ড বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলালবাবু প্রবীণ মোক্তার, মোক্তারি ব্যবসায় চুল পাকিয়াছেন। শক্ত কেশের লোক যখন পড়ে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে। ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কী রকম খুন? হাফেজ ইছুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই লোকের বউ গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বছিরউদ্দিন শেখ পাশ থেকে ঈষৎ গলা খাঁকারি নিয়ে বললে, বাবু ভালো না। ইছু অবাক হয়ে বছিরউদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বছিরউদ্দিন বলে যেতে লাগল, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ। ও কিচ্ছু জানে না এসব কথা, খুনও করেনি। রামলাল মোক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল। বছিরউদ্দির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে,
আগে বাবু যা বলছেন অতি ন্যায্য কথা। তবে ইচু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞেস করুন, সবাই এ কথা বলবে। রামলালবাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে, জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্তরে দাগ দেখলেই বোঝা যায়। গলা কেটে রেল লাইনই ফেলে রেখেছিল। রামলালবাবু বললেন, অন্তত তাই প্রিজামশন হবে, পুলিশেও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখন দৌড়লাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক। সুরতহাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো। বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচুমণ্ডলের উপরই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না? তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই। ইচু। ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো। তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করব না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভব রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করাবার জন্য নানা রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফিজ বললে, বাবু, পুলিশে ধরলি রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবে। বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাঁসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বছিরউদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকাই জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে, এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মোক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা, এই রকমভাবেই বলে তিনি জানেন। হাফেজ ও বছিরউদ্দি মুখ চাওয়াচাওয়ি করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সব সময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এইরকম, বলে ফেলো বাপু যা আছে পেটে। অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলালবাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেটে খাই, আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না। গরিব বলে দয়া করে আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা, পা ছো না। কি কি বলো? বাবু, যেখানে মোরে রাখে ঝা করি খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটে তাদের বলে দেবেন
ব্যবস্থা করে যেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নেই বাবু। রামলাল বাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকে অতটা চোক্তি হতো না। হাফেজ ও বছিরউদ্দিন আবার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলে। ঘুঘু মোক্তার রামলাল চাটুজ্জে হাঁ করে ওর মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাঁড়া যার মাথার উপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন, সত্য অবাক হয়ে গেলাম ভায়া যখন লোকটা ও কথা বললে। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশে, কাল পূর্বে হাজতে যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক। আমার চোখে জল এসে পড়ল ভায়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙাড়া, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে 4ডি হোটেলের ভাত খাইয়ে নিলি হতো। পুলিশই ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কি না ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসল। আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ, শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়। চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনেও আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজে। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। ডাক হাঁক, সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে, ইচুর দ্বারা এ খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল, ইচুর স্ত্রী নিমি প্রায়ই রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরুত। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না। প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি নে মুই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে? আল্লাহ যদি তাই মর্জি হয়, মোর মনে এইটুকু খেদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলি ওর চোখ দিয়ে পানি পড়ে। অমন লোক এ দিগরে নেই। দারোগাবাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম। মরার মতো ঘুম এসেছে চকি। সনেকপুরের বিলি জন খাটেলাম সারাদিন। ওনারা ডাকলে সকালবেলা, তখন মুই ঘুম ভেঙে উঠি। দারোগাবাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন। কে সাধু কে বদমাইশ চেনেন। ইচুর দ্বারা এ কাজ হয়নি ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে এই সত্য উদয় হল। সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হাহা করে উঠল।
নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত। যে যা বলে ও সব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়িকুড়ি, নারকোলের মালা, দু একখানা পিতলের ঘটিবাটি সব ফেলে রেখে গিয়েছে। খোলশেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইচু ফকির। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।